আছে আমি সেভাবেই শুরু করছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, জানি আপনি সর্বদাই ভালোর দলে থাকেন। ভূত.কমের ৩য় বছর পূর্ণ করার জন্য আপনাকে ও সমগ্র টিমকে অসংখ্য আন্তরিক শুভেচ্ছা জানাই। ইনশাআল্লাহ এভাবেই প্রতি বছর যেন ভূত.কম এগিয়ে যায়। আর কথা না বাড়িয়ে মূল ঘটনায় প্রবেশ করি। মরা আগলে বসে আছি। রাত তখন কত আন্দাজ নেই, তবে গভীর রাত্রি পেরিয়ে গেছে তা নিশ্চিত। বৃষ্টিটা থামলেও মাঝে মাঝে কনকনে হাওয়া রীতিমতো কাঁপিয়ে তুলছিল। এর মাঝে আশেপাশের ঝোপঝাড় থেকে অনবরত শিয়ালের ডাক বুকের ভেতর যেন আঁচড় কাটছিল। এমন সময় হঠাৎই বুড়িগঙ্গার দিক থেকে পানি থেকে ঝপঝপ করে কিছু উঠে আসার একটা শব্দ পেলাম। ঠিক তার পর মুহূর্তেই ঠাহর করলাম বৃষ্টি ভেজা পাড়ের কর্দমাক্ত পানি জমা জায়গায় ছলাৎ ছলাৎ পায়ের শব্দ ক্রমশ এগিয়ে আসছে। এদিকে কুকুরগুলো আচমকাই একটু দূরে সরে গিয়ে শেষবারের মতো একটু গর্জন করে ঘর ঘর করে যেন লেজ গুটিয়ে অন্ধকারে অদৃশ্য হয়ে গেল। ডোমটা যে এতক্ষণ কি করছে ঘরের মধ্যে কে জানে। হাড় কাঁপানো ঠান্ডাটা এখন আর অনুভব করছি না। মনে হচ্ছে ভয়ে ঘামে ভিজে গেছে শরীরটা। তারই মাঝে হঠাৎই মনে হলো বারান্দার কোনায় কেউ যেন বসে আছে। ছায়া মূর্তিটা হালকা চাঁদের আলোতে অস্পষ্ট বোঝা যাচ্ছিল। সাদা চাদর বা কাপড় দেয়া সেই অবয়বটি ধীর স্বরে হঠাৎই ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্না শুরু করলো। কিন্তু আশ্চর্যের বিষয় হলো ততক্ষণ পর্যন্ত আমি ও রমেশের মৃতদেহ ব্যতীত আর কেউ ছিল না সেখানে। তাহলে হঠাৎ এ কোথা থেকে আবির্ভাব হলো? বুকের ঢিপ ঢিপটা কয়েকশো গুণ বেড়ে গেছে। এরই মাঝে হঠাৎ একটা দমকা হাওয়া দেয়, আর সেই সঙ্গে আকাশে বিদ্যুতের ঝলকানি। তার ফলে সৃষ্ট আলোতে কয়েক মুহূর্ত যে ছবিটা আমার চোখে পড়ল তা দেখে রীতিমতো আমি আতঙ্কে চিৎকার করে উঠি। এ কি? এ তো রমেশ। আমি ঠিক দেখছি? এসব কি হচ্ছে আমার সাথে? আমি চিৎকার করে চোখ বন্ধ করি। ঠিক সেই মুহূর্তে অদূরে শ্মশানের গেটের কাছ থেকে মৃদু শ্যামা সঙ্গীতের কণ্ঠস্বর ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো। নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি সুকান্ত মাইতি। আজ যে ঘটনাটা শেয়ার করব সেটি আমার এক ছোট ভাই ভূত.কমের একজন একনিষ্ঠ শ্রোতা বাংলাদেশের সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে এমডি লাবুল হোসেন লাবু সংগ্রহ করে দিয়েছে। ঘটনাটি সে তার বন্ধু চঞ্চলের কাছ থেকে শুনেছে। লাবু বলে, ভাইয়া, চঞ্চল আমাকে বলে যে সে এই ঘটনাটি তার বাবার কাছ থেকে শুনেছে। এই ঘটনাটি তার প্রপিতামহ অর্থাৎ তার বাবার দাদুর সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। তার বাবা জানায় এই ঘটনাটি তিনি আজ থেকে প্রায় ৪৫-৪৬ বছর আগে তার দাদুর কাছ থেকে শুনেছিলেন। ওনার পিতামহ স্বর্গত দীনবন্ধু দত্ত, ঘটনার সময় তখন ওনার বয়স ওই ১৭ কি ১৮ হবে। সালটা সম্ভবত ১৯২২ কিংবা ২৫। এই ঘটনাটিতে উল্লেখিত সেই সময়কার ঢাকার কিছু কিছু অঞ্চলের নাম, যা এত বছর পর আদৌ আছে কিনা কে জানে। ভাইয়া, আমি আপনাকে বললাম, আপনি আপনার মতো করে গুছিয়ে লেখেন বলে লাবু ঘটনাটি বলতে শুরু করে। যেহেতু ঘটনাটি স্বর্গীয় দীনবন্ধু বাবু তার মতো করে চঞ্চলের বাবাকে বলেছিলেন, তাই আমিও ঘটনাটি তার ভাষায় বর্ণনা করলাম। দীনবন্ধু বাবু বলতে শুরু করলেন। আমাদের আদি বাড়ি ছিল বরিশাল জেলার জগৎপট্টি গ্রামে। তোর প্রপিতামহ অর্থাৎ আমার বাবা দর্প নারায়ণ দত্ত ছিলেন কবিরাজ। আমার বয়স যখন ১১ তখন তিনি দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেন। আমাদের শরিকি বাড়ি ছিল, তার অল্প কিছু জমিজমাও ছিল, তাই বাবা মারা যাওয়ার পরও কোন রকম সংসার চলে যেত। কিন্তু সেটাই তো সব নয়। বাকি খরচের কি হবে? বিশেষ করে পড়াশোনার কি হবে? আমি ছিলাম সব থেকে বড়, আর আমার নিচে আরো ৩ বোন। বাবার ইচ্ছে ছিল যে আমাদের ৪ জনকেই লেখাপড়া শেখাবেন।
অথচ এখন তার কি হবে? এইসব চিন্তা আমাকে ওই 11-12 বছর বয়সেই সাবালক করে তুলেছিল। আমার প্রাইমারি পরীক্ষার ফল খুব ভালো হয়েছিল, কিন্তু পরবর্তীতে উচ্চশিক্ষায় পড়াশোনা করতে বইপত্রের জন্য পর্যাপ্ত টাকা ছিল না। তাই গ্রামের এক দূর সম্পর্কের কাকা আমার রেজাল্ট নিয়ে ঘুরে ঘুরে অবশেষে ঢাকায় একটি স্কুল কর্তৃপক্ষকে ফ্রি শিপের জন্য রাজি করান। স্কুল কর্তৃপক্ষ পাঠ্যপুস্তক ও অন্যান্য সুবিধা দিতে রাজি হলেন। শর্ত একটাই, পরীক্ষার ফল প্রতি বছর খুব ভালো হতে হবে। তারপর সেই কাকাই ঢাকায় মালিটোলায় রাজতন্ত্র হিন্দু হোস্টেলে আমার থাকার ব্যবস্থা করেন। হোস্টেল কর্তৃপক্ষ সব শুনে টুনে আমার জন্য রেট কিছুটা কমিয়ে দেন। এরপর সেই প্রথম 11 বছর বয়সে আমি গ্রাম থেকে ঢাকায় চলে এলাম পড়াশোনার জন্য। ওই কাকার কাছে আমার কৃতজ্ঞতার সীমা নেই। উনি আমাকে ঢাকায় কতগুলো টিউশনিও জোগাড় করে দিয়েছিলেন। টিউশন মানে কিছু শিশুদের অ আ ক খ ABCD 1 2 3 4 শেখানো। তখন ওই 11-12 বছর বয়স থেকেই আমার রুটিন ছিল এই রকম: সকালে উঠেই একটা টিউশনিতে যাওয়া, তারপর মেসে ফিরে খেয়ে স্কুলের দিকে দৌড়ানো, আবার স্কুল থেকে ফিরে এসে টিউশনির জন্য দৌড়, 3টে টিউশনি সেরে রাত 9টায় হোস্টেলে ফিরে ভাত খেয়ে রাত 1টা-1:30টা পর্যন্ত নিজের পড়া তৈরি করা। এই পরিশ্রমের ফল ও ধীরে ধীরে পেতে থাকি। হোস্টেলের ভাড়া চুকিয়েও দেশে বিধবা মাকে কিছু টাকা পাঠাতে পারতাম। ছুটি ছাটায় মাঝে মাঝেই দেশেও যেতাম। স্কুলে আমার দুজন খুব ভালো বন্ধু হয়েছিল, অধীর দত্ত ও রমেশ কান্তি। দুজনের বাড়ি ছিল ঢাকার নারিন্দায়। পাশাপাশি বাড়ি না হলেও কাছাকাছি বাড়ি ছিল তাদের। আমি মাঝে মধ্যেই যেতাম দুই বন্ধুর বাড়ি। ওদের বাড়িতে খুব আদর যত্নও পেতাম। স্কুলের ফলাফলও বেশ ভালো হচ্ছিল। শিক্ষকগণ ও হেডমাস্টার মশাই আমার উপর সন্তুষ্ট ছিলেন। এইভাবে কেটে গেল 4-4টা বছর। আমরা 3 বন্ধু তখন ফার্স্ট ক্লাসে। পড়াশোনার চাপ বেড়েছে। ম্যাট্রিক পরীক্ষার আর মাত্র কয়েক মাস বাকি। সকালের টিউশনিটা ছেড়ে দিয়েছি, কারণ পড়াশোনার চাপ বেড়ে গিয়েছিল। তখন শীতকাল। একদিন স্কুলে গিয়ে দেখি যে অধীর ও রমেশ কেউ স্কুলে আসেনি। এমনটা সচরাচর হয় না। যাই হোক, স্কুল থেকে সবে হোস্টেলে ফিরেছি, এমন সময় দেখি অধীর হন্তদন্ত হয়ে হোস্টেলে হাজির হলো। তাকে দেখেই বুঝলাম যে কিছু একটা বিপদ হয়েছে। অধীর কাঁদতে কাঁদতে বলল, ভাই, রমেশ সকাল থেকে ভেদ বমিতে অর্থাৎ কলেরায় আক্রান্ত হয়েছে। চিকিৎসা চলছে, কিন্তু প্রাণের আশা ক্ষীণ। কি হবে ভাই, কিছুই বুঝতে পারছি না। অধীর সকাল থেকে ওখানেই ছিল, তাই আজ স্কুলে আসতে পারেনি। এই শুনে আমি হতবাক হয়ে যাই। মাথায় যেন বজ্রপাত হলো। অধীরের সাথে আমিও তৎক্ষণাৎ দৌড়ালাম রমেশের বাড়ি। গিয়ে দেখি চিকিৎসা চলছে, কিন্তু জীবনের আশা অতি ক্ষীণ। তখনকার দিনে কলেরায় বিশেষ কোনো ওষুধ ছিল না। অ্যান্টিবায়োটিক তখনও আবিষ্কার হয়নি। চিকিৎসকের সব প্রচেষ্টা ব্যর্থ করে রাত 8টায় রমেশ চিরকালের মতো চোখ বুঝল। কান্নাকাটি, শোক, বিলাপ এসবের মধ্যেও সমস্যা দেখা দিল যে মৃতদেহের সদ্গতি কিভাবে হবে। একে শীতকাল, তারপর টিপটিপ বৃষ্টি শুরু হয়েছে। তার চেয়েও বড় কথা, কলেরায় মৃত্যু। তাই শ্মশানের ঘাটে কাজের জন্য লোক জোগাড় করা দুষ্কর হয়ে উঠল। আমি আবার হোস্টেলে ফেরত গিয়ে কয়েকজন বন্ধুবান্ধবকে রাজি করালাম। 5 জন রাজি হলো। শেষে ওই 5 জন বন্ধু, অধীর, আমি এবং রমেশের এক মাস্তুতো দাদা সত্যেন্দ্রনাথ, এই 8 জন মিলে রাত প্রায় 10:30টা নাগাদ সব নিয়ে বের হলাম। ঠিক হলো যে মণি খ্যামটাওয়ালির শ্মশান ঘাটেই দাহ কার্য সম্পন্ন করব। এই শ্মশান ঘাটটি বেশ দূরে। রাত বাড়ছে, আকাশে মেঘের ঘন ঘটা, তার উপর টিপটিপ করে বৃষ্টি বয়েই চলেছে। আমরা হাঁটছি আর হাঁটছি। অন্ধকার রাস্তা, দূরে একটা তেলের বাতি অতি অন্ধকার দূর করার বদলে যেন আরো বাড়িয়ে তুলছে। মাঝে মাঝে এক একটা ছ্যাকড়া গাড়ির দেখা পাওয়া যাচ্ছে। রাস্তা জনমানব শূন্য। হাঁটতে হাঁটতে এসে পড়লাম লালবাগে। লালবাগের কেল্লার পাশ দিয়ে পথ। আমি চুপচাপ চলছি। কেল্লা পার হয়ে একটা উঁচু ও সরু রাস্তা ধরে পৌঁছালাম শ্মশানে। বুড়িগঙ্গার তীরে শ্মশান, কিন্তু নদী বেশ খানিকটা নিচে। মরাটাকে যতটা সম্ভব নদীর পাড় ঘেঁষে রাখা হলো। ততক্ষণে বৃষ্টি থেমেছে, মেঘও সরেছে। হালকা চাঁদের আলো অন্ধকারে সামান্য ফিকে করে তুলেছে। শ্মশানের মাঝে কোনো কোনো জায়গায় জল জমে আছে, আর তার ওপর ফিকে চাঁদের আলো পড়ে কেমন অদ্ভুত দেখাচ্ছে। সব রাখা হলো।
তার একটু দূরে ডান দিকে একটা ছোট মন্দির আকৃতির কিছু দেখা যাচ্ছে। কাছে গিয়ে দেখলাম মন্দিরের মধ্যে মনে হলো প্রদীপ জ্বলছে। বন্ধ কপাটের বাইরে থেকে ভেতরের স্তিমিত আলোয় আভাস পাওয়া যাচ্ছে। বোধহয় শ্মশানকালীর মন্দির। শ্মশানে আর কোনো আলো নেই। সেদিন দাহ করার জন্য আর কোনো দেহ আসেনি, তাই অন্য কোনো চিতাও জ্বলছে না, তাই লোকজনও কেউ নেই। শ্মশান একেবারে জনমানব শূন্য। বাঁদিকে কিছুটা দূরে দুটো কুটির। সত্যেনদা বললেন যে একটায় শ্মশানের ডোম থাকে, আর একটায় থাকে মরি পোড়া বামুন যে শেষকৃত্য করে। যাই হোক, দুজনকে অনেক ডাকাডাকি করে বাইরে বের করা হলো। ডোম বাবাজি তখন নেশা করে অন্য লোকে বিচরণ করছে। তার পক্ষে দাঁড়ানো অবধি মুশকিল হয়ে পড়েছিল। বামুন ডোমের দিকে তাকিয়ে বললেন, ওর তো এখন কাজ নেই, ও এখন এখানেই থাকুক। আপনারা বরং দেহটাকে বারান্দায় তুলে দিন এবং আপনাদের মধ্যে একজন সব স্পর্শ করে বসে থাকুন এখানেই, আর বাকিরা আমার সঙ্গে আসুন। কাঠ আর অন্য জিনিসপত্রের ব্যবস্থা করতে হবে, তার জন্য একটু দূরে যেতে হবে। চলুন তাড়াতাড়ি। সত্যেনদা বললেন, দিনু, তুই তাহলে এখানে থাক, আমরা সব জোগাড় করে যত তাড়াতাড়ি পারি আসছি। এরপর তারা বামুনের সাথে চলে গেলেন। আমি সব দেহ স্পর্শ করে বসে রইলাম। তারা চোখের আড়াল হওয়া মাত্র ডোম বাবাজি মর্মান্তিক কাশি কাশতে কাশতে বললেন, বাবু, আপনি বসুন, আমি একটু ঘুরে আসছি। কোনো ভয় নেই আপনার, মায়ের মন্দির আছে পাশে। এই বলে ডোম বাবাজি নিজের কুটিরের দিকে এগিয়ে গেলেন। বুঝলাম যে তিনি হয়তো নিদ্রা দেবীর আরাধনা করবেন। আমি চুপচাপ সব দেহ স্পর্শ করে বসে রয়েছি। বসে বসে চারিদিক দেখছি। দূরে বুড়িগঙ্গা নদী বয়ে চলেছে। মাঝ নদীতে একটা নৌকা দেখলাম, পাল তুলে যাচ্ছে সেটা। নদীর ওপারে গাঢ় অন্ধকার। হাওয়ার শব্দ ছাড়া সমস্ত শ্মশানে আর কোনো শব্দ নেই। আমার মনে হতে লাগলো যে সারা বিশ্ব চরাচরে আমি একা বসে আছি, প্রিয় বন্ধুর মৃতদেহ স্পর্শ করে। আচ্ছা, রমেশ তো এখন দেহাতীত। ও কি এখন এখানে উপস্থিত আছে? ও কি আমাকে দেখতে পাচ্ছে? ও অসময়ের মৃত্যুতে আমি যে কতটা ব্যথিত তা কি ও অনুভব করতে পারছে? এমন সময় হঠাৎই এক ঝলক ঝোড়ো হাওয়া বুড়িগঙ্গার দিক থেকে ধেয়ে এলো। তার ফলে সব আচ্ছাদন উড়ে গেল। এর ফলে রমেশের মুখ মুহূর্তের জন্য উন্মুক্ত হয়ে যায়। মৃত্যুর পরে মানুষের মুখ যে ধীরে ধীরে এই রূপ নিতে পারে তা আমার জানা ছিল না। চাঁদের যেটুকু আলো আসছিল তাতে এই মুখটা ভীষণ ফ্যাকাশে লাগছিল। আমি চমকে উঠে চোখ বন্ধ করে হাত বাড়িয়ে আবার ওর মুখের ওপরের সব আচ্ছাদন বস্ত্র টেনে দিলাম। আমার খালি মনে হচ্ছিল রমেশ নিজের উপস্থিতি জানান দিয়ে গেল। খানিক বাদে একটু দূর থেকে খসখস শব্দ শুনতে পেলাম। মানুষের পায়ের আওয়াজ মনে হচ্ছে। শব্দটা আরেকটু কাছে আসতে দেখলাম যে 3টে কুকুর এগিয়ে আসছে। আবছা অন্ধকারে 3টি কুকুরের রং কালো বলে মনে হলো। কুকুর 3টে আমার কাছে এসে দাঁড়ালো। চোখগুলো যেন আগুনের মতো জলজল করছে। এতে অবশ্য আমার বিশেষ কিছু মনে হলো না, কারণ রাত্রিবেলা এরকম জন্তু জানোয়ারের চোখে কোনো আলো প্রতিফলিত হলে জলজল করে জ্বলে ওঠে। আর এক্ষেত্রে ডোম বাবাজির ঘর থেকে আসা মৃদু বাতির আলো যে ওই কুকুরগুলোর চোখে প্রতিফলিত হচ্ছে তার বুঝতে বাকি রইল না। আর ছোটবেলায় মার কাছে শুনেছি এইসব শ্মশানে যে কুকুরগুলো থাকে তারা নাকি সব শ্যাংকাল ভৈরবের বাহন, তাই কোনো ভয় ছিল না। কুকুর 3টে আমাকে ও সব দেহকে কয়েকবার প্রদক্ষিণ করে, তারপর আমার কাছে এসে দাঁড়িয়ে পড়ে। কখনো মাথা নাড়ছে, কখনো জিব্বার করছে। কেটে গেল আরো কিছু সময়। খানিকক্ষণ পর আবার পদধ্বনি শুনি। শ্মশানের দিক থেকে কেউ এগিয়ে আসছে মনে হলো। সেই শব্দ শুনে কুকুর 3টে কেউ কেউ করতে করতে আশ্চর্যজনকভাবে কিছুটা দূরে গিয়ে দাঁড়ালো। একটু পরেই আমার থেকে খানিকটা দূরে হাজির হলো 3টে মনুষ্য মূর্তি। মালকোচা মেরে ধুতি পরা, খালি গা, মুখের হাবভাব কিরকম ভীষণ তা মুখে বলে বোঝানো যাবে না। হাতে মোটা লাঠি। তবু আমি প্রথমে ভয় পাইনি, ভেবেছিলাম শ্মশানেরই কোনো সহকর্মী হবে হয়তো। আমি জিজ্ঞাসা করলাম, তোমরা কারা? প্রথমে কোনো উত্তর দিল না। আমি আবারও জিজ্ঞাসা করলাম, কে তোমরা? শবদাহের আয়োজন কি হয়ে গেছে? এবার তারা আচমকাই বিকট শব্দে হেসে উঠল। উফ, কি অপার্থিব আর ভয়ানক সেই হাসির শব্দ! আমার কান মনে হয় ফেটে যাবে। হাসি থামলে দেখি তারা ডান হাত দিয়ে সব দেহের দিকে ইঙ্গিত করে এমন একটা ভাবে হাত নাড়ছে, মনে হলো যেন সব দেহকে নিজেদের কাছে উঠে আসতে বলছে। ভয়ে আতঙ্কে তখন আমার হৃৎপিণ্ড যেন ছিঁড়ে বেরিয়ে আসতে চাইছে। কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। বিপদের ওপর বিপদ এই হলো যে হঠাৎই খেয়াল করলাম বারান্দায় কেউ এসে বসেছে।
অদ্ভুত বিষয় হলো এটাই, মানুষ বা অবয়ব সাদা চাদর বা কাপড় পরে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। একে তো দত্তাকায় 3 মূর্তি, তারপর কেই মানুষটা এরকম ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। ঠিক সেই সময় বুড়িগঙ্গার দিক থেকে কনকনে ঠান্ডা হাওয়া এসে মুহূর্তের জন্য মানুষটার মুখ থেকে কাপড়টা উড়িয়ে দেয়, এবং ঠিক সেই সময় আকাশের বিদ্যুৎ ঝলকানিতে এক মুহূর্তের জন্য যে ছবিটা আমার চোখে পড়ে তা দেখে আমি রীতিমতো আঁতকে উঠি, চিৎকার করে উঠি, রমেশ! এদিকে দেখলাম ওই মূর্তিগুলো এখন রমেশ রূপী সেই অবয়বটিকে আঙুল দেখাচ্ছে। অপরদিকে দেখলাম নদীর দিক থেকেও 3টে মনুষ্য মূর্তি পানি থেকে উঠে এগিয়ে আসছে, তাদের হাতেও লাঠি। প্রচন্ড ভয়ে কি করব কিছুই বুঝতে পারছিলাম না, আতঙ্কে মাথা ফাটার উপক্রম। মনে হলো এবার বোধহয় জ্ঞান হারাবো। এদিকে কুকুরগুলো তখনও গর্জন করতে করতে লেজ গুটিয়ে অন্ধকারে মিলিয়ে গেল। ঠিক সেই সময় আমার কানের খুব কাছে ধীরে হলেও কারোর কণ্ঠস্বর ভেসে এলো শ্মশানের গেটের কাছ থেকে। মনে হলো কেউ যেন গুনগুন করে গান গাইতে গাইতে এগিয়ে আসছে। এমন সময় আচমকাই দেখি যে এই গানের গুনগুনানি কানে আসা মাত্রই নদীর দিক থেকে যারা আসছিল তারা দাঁড়িয়ে পড়ল, আর আমার কাছে যে 3 জন দাঁড়িয়েছিল তারাও একটু পিছিয়ে গেল। রমেশ রূপী অবয়বটি ততক্ষণে অদৃশ্য হয়েছে। আমি একটু পরেই বুঝলাম যে গানটি আসলে শ্যামা সঙ্গীত ছিল। কেউ শ্যামা সঙ্গীত গাইতে গাইতে এদিকে আসছেন। একটু পরেই তাকে দেখতে পেলাম। ওই আবছা আধারেও তাকে দেখে মনে হলো যে বেশ সৌম্য চেহারা, সাদা ধুতি পরা, খালি গা, গলায় উপবিত। তাকে দেখে মনে বেশ ভরসা পেলাম। আমাকে দেখে তিনি গান থামিয়ে যেন একটু বিস্মিত হলেন, তারপর জিজ্ঞাসা করলেন, এত রাতে এই শ্মশানে তুমি কে বাবা? ব্রাহ্মণ বুঝতে পেরে আমিও বললাম, প্রণাম মহাশয়। অবশ্য শুধু ব্রাহ্মণ বলেই নয়, সেকালে বয়স্ক মানুষদের প্রণাম জানানোই রীতি ছিল। তিনি আশীর্বাদ করলেন, দীর্ঘায়ু হও বাবা। এরপর আমার কাছে এসে সব শুনে বললেন, খুবই দুঃখের কথা যে তোমার বন্ধু এই কম বয়সে চলে গেল। কালী বেটির কি ইচ্ছা ছিল কে জানে। তবে দুঃখ করো না বাবা, তোমার বন্ধুর এই জন্মের কর্মভোগ এটুকুই ছিল, হয়তো তা পূরণ করে সে চলে গেছে। তবে তোমার ওপর আমি খুব খুশি হয়েছি বাবা, তুমি এই বন্ধুর কর্তব্য করেছ। জানো তো বাবা, আমাদের শাস্ত্রে আছে, উৎসবে, সুখ দুঃখে, দুর্ভিক্ষে, রাজভোগে সবিতেই বন্ধু থাকলেও শ্মশান যাত্রায় যে বন্ধু সাথ ছাড়ে না সে প্রকৃত বন্ধু। এমন সময় তার নজরে পড়ল আমার থেকে একটু দূরে দাঁড়িয়ে থাকা 3 মূর্তির দিকে এবং নদীর দিক থেকে আসা 3 মূর্তির দিকে, যারা বুড়িগঙ্গার দিক থেকে খানিকটা দূরে দাঁড়িয়েছিল। ওদের দেখেই সেই ব্রাহ্মণ হঠাৎই রেগে গেলেন। রেগে গিয়ে তাদের উদ্দেশ্যে উচ্চ কণ্ঠে বললেন, মরা, তোরা এসে জুটেছিস সেখানে? তবে এত তাড়াতাড়ি? আগে দাহটা হতে দে, তারপর আসিস। ও ছোট ছেলে, ভয় পাচ্ছে তোদের দেখে। তোদের সেটুকু কাণ্ডজ্ঞান নেই। যা, দূর হ শিগগিরই। এই শুনে বুড়িগঙ্গার দিক থেকে আসা মূর্তিগুলো নদীর দিকে পেছাতে পেছাতে হঠাৎ অদৃশ্য হয়ে গেল। আর আমার কাছে যে 3টি ছায়া মূর্তি দাঁড়িয়েছিল তারাও ধীরে ধীরে পেছনে হটে অন্ধকারে মিলিয়ে গেল। এবার সেই ব্রাহ্মণ বললেন, এগুলো দিন দিন বড় পাজি হয়ে উঠেছে। স্থান, কাল, সময়ের কোনো জ্ঞান নেই। কালী বেটিকে বলতে হবে এর কিছু একটা বিহিত করতে। যাগ্গে, তুমি চিন্তা করো না, তোমার লোকজন সব অল্পক্ষণের মধ্যে আসছে। ভয় পেও না বাবা। এই বলে মন্দিরের দিকে আঙ্গুল দেখিয়ে বললেন, ওই কালী বেটি যতক্ষণ আছেন ততক্ষণ কোনো ভয় নেই। তোমরা কিন্তু বাবা দাহ করে ফেরার সময় কালী বেটিকে প্রণাম করে যেও, এবং কালী বেটিকে বলো উনি যেন তোমার বন্ধুকে ওনার নিজের কোলে স্থান দেন। আমি এখন চলি। এই বলে তিনি দ্রুত পদে মন্দিরের দিকে চলে গেলেন এবং মন্দিরের দরজা খুলে ভেতরে ঢুকে গেলেন। তারপর ভেতর থেকে দরজা ভিজিয়ে দিলেন। এই সব দেখে বুঝলাম যে তিনিই মন্দিরের পূজারী। এর প্রায় মিনিট 10 পরেই সবাই ফিরে এলেন কাঠ আর শেষকৃত্যের দ্রব্যাদি নিয়ে। বুড়িগঙ্গার তীরে চিতা সাজানো হলো। শ্মশানের বামুন শাস্ত্রবিহিত কার্যাদি করলেন। তারপর চিতায় অগ্নি প্রদান করা হলো। আমার মন এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে আমি খানিকটা দূরে চুপচাপ চোখ বন্ধ করে বসে রইলাম। কারুর সাথে কোনো কথা বলতে ইচ্ছা করছিল না। অন্যরা আমার মনোভাব বুঝতে পেরে আমাকে একা থাকতে দিয়েছিল। শুধু অধীর চুপচাপ আমার পাশে বসেছিল। সপ্তাহ শেষ হয়ে গেলে বুড়িগঙ্গা থেকে জল এনে চিতায় ঢেলে দেওয়া হলো। চিতাগ্নি যখন নির্বাপিত হলো ততক্ষণে ব্রাহ্ম মুহূর্ত উপস্থিত। তারপর যথারীতি অস্থি ও নাড়িভুড়ি বুড়িগঙ্গায় বিসর্জন দেওয়া হলো। এরপর অবসর পেয়ে আমি ডোম বাবাজিকে রাতের ওই মূর্তিগুলোর কথা বললাম, কিন্তু সে বেটা আমার কথা শুনে হেসেই উড়িয়ে দিল। মুচকে এসে বলল, খোকা বাবু, কাল রাত্রে আপনি একলা ছিলেন তো, তাই বোধহয় যমদূতরা আপনার কাছে এসেছিল। ওরা আপনার কোনো ক্ষতি করত না। এত দুঃখের মধ্যেও আমার মনে হলো ওই ডোম বাবাজিকে ধরে দুখা লাগিয়ে দিই।
কাল ওই ব্রাহ্মণ পূজারী মশাই ঠিক সময়ে না এলে আমি হয়তো আতঙ্কে ভয়ে মারা পড়তাম। সত্যেনদা ডাকলেন, দিনু, অধীর, চল এবার যাওয়া যাক। আমি বললাম, দাদা চলুন একবার মাকে দর্শন করে যাই। ঠিক সেই সময় কিছুটা বিস্মিত হয়ে শ্মশানের বামুন বললেন, আচ্ছা একটু দাঁড়ান, আমি ঘর থেকে মন্দিরের চাবিটা নিয়ে আসি। আমি বললাম, মানে মন্দিরের চাবি দিয়ে কি হবে? মন্দিরের পূজারী মশাই তো মন্দিরের ভেতরে আছেন, মন্দিরের দরজা তো ভেতর থেকে বন্ধ, ওনাকে ডাক দিন, উনি দরজা খুলে দেবেন। আমার কথা শুনে অবাক হয়ে শ্মশান ব্রাহ্মণ বললেন, সে কি, তা কি করে সম্ভব? মন্দিরের পূজারী মশাই তো প্রায় 1 মাস হলো দেহ রেখেছেন, অন্য পূজারী এখনো পাওয়া যায়নি, তাই আমি মায়ের নিত্য পূজাটা কোনো রকমে চালিয়ে নিচ্ছি, আর মন্দিরের চাবি তো বরাবরই আমার কাছেই থাকে। আমি বামুনের কথায় বিশ্বাস না করে কিছুটা বিরক্ত হয়েই নিজেই দ্রুত পদে মন্দিরের দিকে এগিয়ে গেলাম। দেখলাম মন্দির বাইরে থেকে তালা বন্ধ। আমি বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে পড়ি। সূর্যটা ততক্ষণে উদাসীন রাত্রির মায়া কাটিয়ে বুড়িগঙ্গার পার ঘেঁষে উকি দিচ্ছে। আমি নিভে যাওয়া ভেজা চিতাভস্মের দিকে বিস্ময়ে ঠায় দাঁড়িয়ে রইলাম। এই ছিল ঘটনা। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন, যদি ভালো না লাগে সেটাও আমাদের জানাবেন। আমরা আজকে যে ঘটনাটা পড়লাম এটা সুকান্ত মাইতির ঘটনা, আপনারা সবাই জানেন, এবং আপনারা ঘটনা পাঠান। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.bhoot.com@gmail.com। আপনাদের ঘটনার অপেক্ষায় রইলাম। চলে যাব পরের ঘটনায়। মূলত একটি খেজুর গাছকে কেন্দ্র করে ঘটেছে। রাসেল ভাই, ঘটনাটি যখন ঘটে তখন শীতকাল ছিল, আর আমাদের গ্রামে শীতকালে খেজুরের রস পাওয়া যেত, এখনো পাওয়া যায়। আমাদের গ্রামের নাম হচ্ছে রামকান্তপুর, সিংগাইর উপজেলা, মানিকগঞ্জ। তো আমাদের গ্রামের পেছনে বাঁশঝাড় ছিল এবং একটি খাল, এবং খালের অপর প্রান্তে বিশাল বাঁশঝাড় রয়েছে। বলতে গেলে ভয়ানক একটি জঙ্গলে পরিণত হয়েছে। সেখানে আশেপাশে কোনো জনবসতি নেই এবং মানুষ দিনের বেলায়ও সেখানে যেতে ভয় পায়। লোকমুখে শোনা যায় রাতের আঁধারে সেই বাঁশঝাড়ে সাদা পাঞ্জাবি পাগড়ি পরিহিত লম্বা একজনকে চলাফেরা করতে দেখা যায়। আরেকটি কথা, সেই বিশাল বাঁশ বাগানের একটি অনেক পুরাতন কবর রয়েছে। সেই কবর থেকে রাতে সেই পাঞ্জাবি পাগড়ি পরিহিত লম্বা অবয়বটি বের হয় আর পুরো বাঁশ বাগান এবং জঙ্গল দিয়ে ঘুরে বেড়ায়। আবার দিনের বেলায় সেই একই কবর থেকে বিশাল কালো কুচকুচে মোটা একটি সাপ বের হয়। সাপটি অনেকেরই চোখে পড়েছে, কিন্তু কেউ সম্পূর্ণ দেখতে পারেনি। মুখে শোনা যায় সেই সাপটির বয়স 70-80 বছর হবে। এমনকি আমার চোখেও একদিন সাপটি পড়ে। আমার গ্রামের পেছনের সেই খালে বেশাল দিয়ে মাছ ধরে। তো আমি একদিন সকালে মাছ কিনতে যাব বলে মনস্থির করি। আমি একাই মাছ কিনতে চাই। আমি যে রাস্তা দিয়ে যাব সেই রাস্তাটি ঘন বাঁশঝাড় এবং কবরের পাশ দিয়ে গিয়েছে। আমি যখন হাঁটতে হাঁটতে কবরের পাশে পৌঁছাই তখন দেখি সেই বিশাল কালো কুচকুচে মোটা লম্বা সাপটি কবরের মধ্য দিয়ে যাচ্ছে। আমি তখন অনেক ভয় পেয়ে যাই এবং পেছন দিকে দৌড়ে বাসায় চলে আসি। তো রাসেল ভাই, মূল ঘটনায় আসি। আমাদের গ্রামের খালের অপর প্রান্তে 6টা খেজুর গাছ ছিল। 5টি গাছ সোজা এবং অনেক লম্বা ছিল, এবং একটি গাছ বাঁকা ছিল, আর গাছের গায়ে পাকড় গাছ দিয়ে জড়ানো ছিল। সপ্তাহে 4 দিন খেজুর গাছে রস পাতা হতো। গাছি 5টার সময় খেজুর গাছে হাড়ি পেতে রাখত এবং ফজরের আজানের সময় গাছ থেকে রস পেড়ে বিক্রি করতে যেত। এরপর আমরা সরাসরি ঘটনায় চলে যাই। ঘটনাটি আমার ভাতিজা ফয়সালের মুখে শোনা। ফয়সাল আমাকে যেভাবে বলেছে সেভাবেই বলছি। আমি প্রতিদিন ফজরের আজানের আগেই খেজুর গাছের নিচে যেতাম এবং গাছের নিচে বোতল রেখে আসতাম। কারণ গাছি যখন গাছ থেকে হাড়ি পেরে নিয়ে আসতো তখন আমার রাখা বোতল গাছে বেঁধে আসতো। পরে আমি সকাল 10টার সময় বোতল পেরে নিয়ে আসতাম। তখন আমার 1 লিটারের মতো বোতল রসে ভরে থাকত। আমি প্রতিদিনই এইভাবে বোতল রেখে আসতাম এবং গাছি আমার বোতল বেঁধে দিয়ে আসতো। পরে 10টার দিকে বোতল নামিয়ে নিয়ে আসতাম। একদিন রাতে আমরা 3 জন, আমি, রাশেদ ও তুষার, রস চুরি করে খাবো এই সিদ্ধান্ত নেই। যেমন ভাবা তেমন কাজ। আমরা রস চুরি করতে যাব। যাওয়ার সময় বিশাল বড় বাঁশঝাড়, কবর, জঙ্গল সমস্ত পড়বে বলে ভয় পাচ্ছিলাম। একবার ভাবি যাব না, কারণ মানুষ দিনের বেলাতেই ওইদিকে চলাচল করতে ভয় পায়। তখন রাত 10টারও বেশি, মানে গভীর রাত। তো এমন সময় ফয়সাল বলে ওঠে, আজকে যাবই। পরে আমরা 3 জনই সিদ্ধান্ত নেই যাবার, এবং রাতে কালো অন্ধকারে সেই বিশাল বাঁশঝাড় ও কবরের মধ্য দিয়ে হাঁটতে থাকি। ঠিক যখন আমরা বাঁশঝাড়ের কবরের পাশে আসি তখন ভয়ে আমাদের সবার গা ছমছম করছিল। ভয় উপেক্ষা করে আমরা হাঁটতে হাঁটতে বাঁশঝাড় পার হয়ে খালে চলে আসি। শীতকাল হওয়ায় খাল শুকনো ছিল। চারিদিকে নিস্তব্ধতা, কোনো শব্দ নেই।
শুধু ঝিঝি পোকার ডাক। মনে হচ্ছে কালো অন্ধকার আমাদের ঘিরে ফেলেছে, কিন্তু কোনোভাবেই লাইট জ্বালাচ্ছি না আমরা, কারণ রাতের বেলায় অনেক সময় গাছই তার গাছ পাহারা দেয়। আমরা ধীরে ধীরে গাছের দিকে এগোতে থাকি। এক পর্যায়ে আমরা গাছের কাছে পৌঁছে যাই এবং 6টি গাছ ছিল, তার মধ্যে 5টি গাছ অনেক লম্বা হয়। আমরা শুধু বাঁকা গাছ থেকে রস পারবো বলে সিদ্ধান্ত নেই। গাছটি বাঁকা এবং ছোট হওয়ায় পারতে পারবো এবং কোনো সমস্যা হবে না এটা ভাবি। যাই হোক, রস পাসতে শুরু করলাম। গাছে ওঠা শুরু করে যখন রাশেদ, তখন গাছটি হালকা কেঁপে ওঠে। রাশেদ একটু মোটা হওয়ার কারণে ভেবেছিলাম ওর ওজনের কারণে গাছটি কাঁপছে। এরপরে গাছটি প্রচন্ডভাবে কাঁপতে শুরু করে এবং আমরা 3 জন বুঝতে পারি এবং আমরা খুব ভয় পেয়ে যাই। তখন রাশেদকে বলি তাড়াতাড়ি নেমে আসতে। তখন রাশেদ গাছ থেকে নেমে আসে। তখন আমরা দেখি বাম দিকে একটা উঁচু মাটির টিলার মধ্যে একটি কালো শেয়াল, যা দেখতে ছিল বেশ বড়, আমাদের দিকে একভাবে তাকিয়ে আছে। অন্ধকারে তার চোখ দুটি শিখার মতো, আগুনের শিখার মতো জ্বলজ্বল করছিল। আমরা 3 জনই খুব ভয় পেয়ে যাই। শেয়ালটার দিকে লাইট ধরি, তখন দেখি শেয়ালটি নেই। বুঝতে বাকি রইল না আমাদের সাথে কি হচ্ছে। এমন অবস্থাতে আমরা লাইট জ্বালিয়ে এক দৌড়ে বাঁশবাগানের মধ্য দিয়ে পালিয়ে চলে আসি। তখন বাঁশবাগানের মধ্য দিয়ে মনে হচ্ছিল বড় একটি ঝড় বয়ে যাচ্ছে। ঘটনাটি এখানেই শেষ হলে পারত, কিন্তু শেষ নয়। আসল ঘটনা শুরু এর পর থেকে। হঠাৎ একদিন রাতে আমি স্বপ্নে দেখি খালের ওপর একটি বিশাল আম গাছের নিচে আম পাড়তে গিয়েছি। হঠাৎ আমার কানে জঙ্গল থেকে একটি মহিলা কণ্ঠস্বর ভেসে আসলো। আমার কানের কাছে ভারী কণ্ঠে কেউ বলছে, আয়, আমি তোকে নিয়ে যাব। এমন সময় আমার ভয়ে ঘুম ভেঙে যায়। আমি প্রচুর ঘামতে থাকি। আমি মনে মনে ভাবতে থাকি ওই দিনের ঘটনার জন্য এরকম স্বপ্ন দেখছি। এইভাবে নিজের অজান্তেই নিজেকে সান্ত্বনা দিতে থাকি। আমি বাড়িতে ওই দিন রাতের কথা কিছু জানাইনি, কারণ বাড়িতে যদি জানে রস চুরি করতে গিয়েছিলাম, আমাকে রাতে আর বাড়ি থেকে বের হতে দেবে না। এইভাবে আমি আরো 2 দিন একই স্বপ্ন দেখি। কে যেন আমাকে জঙ্গলের দিকে ডাকে। আমি মনে মনে ভাবি বিষয়টি মাকে জানাবো, কিন্তু পরে আর জানানো হয়নি। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। 6-7 দিন আমি আর কোনো স্বপ্ন দেখি না এবং আমি সবকিছু ভুলে যাই। আমি প্রতিদিন ফজরের আজানের আগেই খেজুরের গাছের নিচে বোতল রেখে আসতাম। আমার মা একদিন টের পায়। আমার মা আমাকে এত রাতে ঘর থেকে বেরোতে নিষেধ করে। একদিন ঘরের 2টি গেটই তালা মেরে রেখে দেয়। আমি রাতে ফজরের আজানের আগে বের হতে পারবো না, কিন্তু আমার ওই দিনও প্রতিদিনের মতো ফজরের আজানের আগেই ঘুম ভেঙে যায় এবং আমি দেখি 2টি গেট লক করা। এমন সময় আমি ভাবি আমাকে যেতে হবেই। যাওয়ার জন্য আমার মন কেমন ছটফট করতে থাকে। ঘরের পেছনের গেট মেঝে থেকে অনেক উঁচু ছিল, কিন্তু গেট টপকে নিচে পড়লে আমি পায়ে একটু ব্যথা পাই। আমি আস্তে আস্তে চলতে থাকি এবং 5টি লম্বা গাছে বোতল রেখে বাঁকা গাছের কাছে আসি, যে গাছটিতে পাকড় গাছ দিয়ে মোড়ানো ছিল। গাছটি দেখতে তখনও ভয়ঙ্কর লাগছিল। আমি যখন গাছটির কাছে যাই বোতল রাখতে, দেখি আমার চোখের সামনে গাছটি ভেঙে নিচে পড়ে গেল এবং আবার সোজা হলো। এইভাবে 3 বার ভেঙে আবার 3 বার সোজা হয়ে যায়। তখন আমার পুরো শরীর অসাড় হয়ে যায়। আমি চিৎকার করতে চাইলেও কোনো রকমের শব্দ আমার মুখ দিয়ে বের হয়নি। এমন অবস্থায় আমার চোখে পড়ে গাছের ওপরে কালো কাপড় পরিহিত একটি পিশাচ আকৃতির কেউ, এবং তার পায়ে নূপুর। সেই নূপুরের শব্দ হচ্ছে এবং সে স্বপ্নের মতো করে আমাকে আহ্বান জানাচ্ছে। এবং সেই পিশাচটিকে দেখে আমার রক্ত হিম হয়ে গেল। আমি দৌড়ে পালিয়ে যাব, সেই শক্তিটুকু আমার নেই। আমি নিজেকে আর ধরে রাখতে পারি না, অজ্ঞান হয়ে যাই। যখন আমার চোখ খুলে নিজেকে আবিষ্কার করে দেখি ফজরের আজান দিচ্ছে এবং গাছই আমাকে ডাকছে। সে আমাকে কি হয়েছে জিজ্ঞাসা করলে আমি পুরো ঘটনা খুলে বলি। সমস্ত ঘটনা খুলে বললে তিনি আমাকে বাসায় পৌঁছে দেয় এবং আমার মা জিজ্ঞেস করলে আমি সবকিছু বলি। আমার মা আমাকে এক তান্ত্রিকের কাছে নিয়ে যায় এবং তাবিজ এনে দেয় এবং তাবিজটি সবসময় সঙ্গে রাখতে বলে। আমি তাবিজ ডান হাতে পরে নেই। তারপর থেকে আমি আর কখনো সেই খেজুর গাছের কাছে যাইনি। এভাবেই দিন যেতে থাকে এবং আমার সাথে আর কোনো কিছু ঘটেনি। এভাবে 1 মাস কেটে যায়। আমার সাথে কিছুই হয় না। আমি প্রতিদিন বিকেলে মাঠে যেতাম ফুটবল খেলতে। একদিন ফুটবল খেলে বাড়ি ফিরে গোসল করে ঘরে আসলে মা বলে, তোর হাতে তাবিজটি কই? আমি কিছু বুঝতে পারছিলাম না তাবিজটি কোথায় রেখেছি। পরে ভাবলাম ফুটবল খেলতে গিয়ে হয়তো হারিয়ে ফেলেছি। তাবিজ হারানো 2 দিন কিছু হয়নি, কিন্তু 3 দিনের মাথায় সন্ধ্যায় আমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সবাই অনেক খুঁজছে, আমাকে পাচ্ছে না। মাগরিবের আজানের 20 মিনিট পর আমাকে খুঁজতে খুঁজতে সেই বাঁকা খেজুর গাছের নিচে দেখে আমি অজ্ঞান হয়ে পড়ে আছি। পরে আমাকে বাসায় নিয়ে আসলে আমার জ্ঞান ফেরানো হয় এবং কি হয়েছে জিজ্ঞেস করা হয়। আমি বললাম আমি বাড়ির উঠোনে বসেছিলাম। আর একটা কথা না বললেই নয়, আমাদের বাড়িটি ছিল খালের সাথেই এবং বাড়ির পূর্ব দিকেই রয়েছে সেই বিশাল বাঁশ ঝাড়টি।
আমি যখন বসেছিলাম তখন একটা কালো শাড়ি পরিহিত মেয়ে আমাকে ডাকছে। আমি এটা দেখতে পেয়েছিলাম, আর আমি উঠে কোনো কিছু না ভেবে বোকার মতো তার পিছু নিতে থাকি। একসময় আমি দেখলাম আমি সেই খেজুর গাছের নিচে, আর আমার সামনে দাঁড়িয়ে সেই পিশাচ। আমি সহ্য করতে না পেরে মাটিতে লুটিয়ে পড়ি এবং জ্ঞান হারাই। এরপর দেখি তোমরা সবাই আমার চারপাশে। আমার এই অবস্থায় মা বাবা আমাকে পাশের এলাকার এক বড় হুজুরের কাছে নিয়ে যায় এবং হুজুর আমাকে বলে ওর ওপর এক খারাপ মহিলা পিশাচের আসর হয়েছে এবং সে তার প্রতি রাগান্বিত, এবং গাছের কাছে গেলে এই পিশাচি তার উপরে ভর করে এবং তাকে নিয়ে যেতে চায়। সেদিন রাশেদ ও তুষার সেই গাছের কাছে যায়নি বলে ওদের কিছু হয়নি। আমার মা বলে আমার ছেলেকে সুস্থ করে তুলুন, আমার ছেলের এই অবস্থা আমি আর সহ্য করতে পারছি না। পরের দিন ঈশার নামাজের পরে হুজুর বাসায় আসেন এবং হুজুর আমাকে একটা তাবিজ দেন এবং বলেন আমি যেন একা না থাকি, একা বের না হই। সেদিন রাতে আর কিছু হয়নি। পরের দিন আমি আর আমার বাবা হুজুরের বাসায় যাই। আমাদের দেখে হুজুর বলে তোমরা এসেছো? এই বলে হুজুর তার পাশের রুমে নিয়ে যান এবং আমাকে একা তার সামনে বসতে বলেন। হুজুর এবং আমাদের মাঝখানে একটা মোমবাতি জ্বালানো হয়। হুজুর সেই পিশাচকে আহ্বান করেন এবং তারপরে সেই পিশাচটিকে নানাভাবে বুঝিয়ে বিভিন্ন ধরনের লোভ দেখিয়ে বিদায় করেন। এই ছিল ঘটনাটি পাঠিয়েছেন যিনি, তার নাম এখানে রয়েছে, সেই নামটি আমি আর পড়লাম না। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর স্টোরি। আশা করছি আপনি ভবিষ্যতেও